নমস্কার। আজকে নমস্কার। সবাইকে নমস্কার জানাচ্ছি। আজকে আমাদের যুবা সাহিত্যিকদের মুলাকাত অনুষ্ঠান এবং তরুণ প্রজন্মের কবিতা পাঠের অনুষ্ঠান মুলাকাত। আমরা সবাই জানি সাহিত্য একাডেমির এই যে মুলাকাত অনুষ্ঠানটি আমাদের যুবক যুবতী তাদের সাহিত্য পাঠ, কবিতা এবং গল্প পাঠের অনুষ্ঠান। সাহিত্য একাডেমির ইয়ং রাইটারদের জন্য অনেক কার্যক্রম রয়েছে। আমরা সবাই জানি সাহিত্য একাডেমি মুখ্য পুরস্কার সঙ্গে যুব সাহিত্যিকদেরকে আমরা যুব পুরস্কার দিই। প্রত্যেক বছর একজন তরুণ সাহিত্যিককে তার রচনার জন্য, তার সাহিত্যিক পুস্তক জন্য যুবা পুরস্কার দেওয়া হয়। এবং আমাদের যুবা সাহিত্যী আরেকটি অনুষ্ঠান আছে, তাতে আমরা ইয়ং পার্সোনালিটিজ তাদের সাহিত্যিক প্রভাব কি করে রয়েছে তাদের জীবনে যুবা সাহিত্যিকদেরকে নিয়ে। তাছাড়া আমাদের ট্রাভেল গ্রান্ট রয়েছে, একজন যুব সাহিত্যিককে সাহিত্য একাডেমি থেকে আমরা একটা ট্রাভেল গ্রান্ট দিই। সে তার প্রদেশ থেকে আরেকটা প্রদেশে গিয়ে সাহিত্যিক এবং সাহিত্য অনুষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের সাহিত্যিক জীবন সেখানে কিভাবে হচ্ছে সেটা পর্যবেক্ষণ করার জন্য ট্রাভেল গ্রান্ট দিই। যুব সাহিত্যিকদের জন্য আমাদের একটা নবোদয় স্কিম রয়েছে, সেখানে যুব প্রজন্মের প্রথম পুস্তক প্রকাশন সাহিত্য একাডেমি দায়িত্ব নিয়ে করে, সেটা হলো নবোদয় স্কিম। এবং তার ছাড়া আমাদের অল ইন্ডিয়া ইয়ং রাইটার্স মিট হয়। অল ইন্ডিয়া রাইটার্স মিট ছাড়া ইস্টার্ন রিজনাল রাইটার্স মিটস হয়। আমাদের সাহিত্য একাডেমি কলকাতার ইস্টার্ন রিজনাল 8টা ভাষায় আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে ইয়ং রাইটারদেরকে নিয়ে ইস্টার্ন রিজনাল রাইটার মিটও করে। এরকম অনেক অনুষ্ঠান আমাদের তরুণ প্রজন্মের জন্য সাহিত্য একাডেমি অনেকভাবে চিন্তা ভাবনা করে। আজকে আমাদের সঙ্গে দুজন তরুণ কবি রয়েছেন, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং আমি স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন বাংলা বিশিষ্ট কবি, সংগঠক, সম্পাদক, বাংলা উপদেশ পর্ষদের আহ্বায়ক ডক্টর সুবোধ সরকার। সুবোধবাবুকে নমস্কার জানাচ্ছি, স্বাগত করছি এই অনুষ্ঠানের জন্য। সুবোধবাবু এই অনুষ্ঠানে উপস্থিত থাকলে ভালো লাগে এই কারণে, আমরা সবাই জানি যে তরুণ প্রজন্মের একজন আবাহক ভাবে বা প্রশংসক ভাবে, তরুণ সাহিত্যিকদের প্রশংসক এবং একজন জনপ্রিয় কবি লেখক, সে হচ্ছেন কবি সুবোধ সরকার। সুবোধ সরকার নিজে তরুণ প্রজন্ম থেকে, নিজের তরুণ জীবন থেকে কবিতা লিখেছেন, তরুণ সাহিত্যিকদের জীবনকে সেইভাবে অনুধ্যান করেছেন, পড়েছেন, তাদের জীবনকে পড়েছেন, তাদের কবিতাকে পড়েছেন। সেই জন্য সুবোধ বাবুর উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরো ভালো লাগছে, যে সুবোধ বাবু সকাল সকাল আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, তরুণ প্রজন্মের কবিদের কবিতা শুনতে রয়েছেন। আমি আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জনা হালদার এবং সায়ন, দুজনকে স্বাগত করছি। এবং প্রথমে নমস্কার করছি সুবোধ বাবুকে। সুবোধ বাবু, এই অনুষ্ঠানের আপনি মুখ্য বক্তব্য রাখবেন এবং যেভাবে এই অনুষ্ঠানের যে ইন্ট্রোডাকশন, যে একটা উপক্রমণিকা যে মুলাকাত অনুষ্ঠানের, সেইটা দেওয়ার জন্য আমি সুবোধ বাবুকে অনুরোধ করছি। কবি সুবোধ সরকার। নমস্কার। বিশেষভাবে মিহির বাবুকে নমস্কার এবং শুভেচ্ছা। খুব প্রাণময় একটি মিউট হয়ে গেছে। শুভেচ্ছা এবং শুভেচ্ছা তরুণ প্রজন্মের দুই প্রতিনিধি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তারা দুজন আমাদের কবিতা শোনাবেন। এটাই মুলাকাত অনুষ্ঠানের আসল কথা। যেটা মিহিরবাবু বলে গেলেন, তরুণ প্রজন্মের জন্য, তরুণ লেখকদের জন্য, বিশেষ করে যারা ইতিমধ্যেই কম বয়সে, মানে যেটা খুব মানে সাহিত্য একাডেমির নিয়ম অনুসারে আন্ডার 35 আমরা বলছি, এই 35-এর নিচে যারা তরুণ লেখক লেখিকা,
সাহিত্যিক, কবি, তাদের জন্য সাহিত্য একাডেমি সবসময় বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে, এবং কি ধরনের অনুষ্ঠান আয়োজন করে মিহিরবাবু সেটা খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। আমার শুধু একটা কথা যোগ করতে ইচ্ছে করছে, যে একজন তরুণ লেখকের সামনে অনেক দায়িত্ব। তারা যেমন বয়স কম হওয়ার জন্য অনেক ঝুঁকি নিতে পারেন, অনেক সাহস দেখাতে পারেন, অনেক কিছুকে না বলতে পারেন, আবার তেমনি অনেক কিছুকে হ্যাঁ বলে ঝাঁপিয়ে পড়তে পারেন। এই তারুণ্যের যে আগুন, তারুণ্যের যে স্পর্ধা, এবং বলা যায় স্পর্ধার যে প্রতীক হচ্ছে সাহিত্য, সেটা যখনই আমরা ভাবি, আমার মনে হয় যে একজন লেখকের, তিনি তরুণ হোক অথবা তিনি প্রবীণ হোক, তার সামনে কিন্তু একটা দায়িত্ব থাকে। তিনি কিসের দায়িত্ব? সে দায়িত্বটা হচ্ছে, তিনি যদি কবিতা লেখেন, কবিতার দায়িত্ব। কবিতার দায়িত্ব কাকে বলে? কবিতার কি সত্যি কোনো দায়িত্ব হয়? হয় না। কবিতাটা কবিতাই, কবিতাকে কবিতা করে তোলাটাই কবির দায়িত্ব। একমাত্র পথ, একজন কবির সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, তিনি যে 6 লাইন লিখলেন বা 8 লাইন লিখলেন বা 10 লাইন লিখলেন বা 100 লাইন লিখলেন, তার মধ্যে যেন কবিতাটাই কবিতা হয়ে ওঠে। এটাই সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু পাশাপাশি এই কথাও সত্যি, আমরা দেখে এসেছি, বিশেষ করে ল্যাটিন আমেরিকাতে যেরকম, ভারতবর্ষ তেমনি, ভারতবর্ষের মধ্যে কোথায় যেন একটা ল্যাটিন আমেরিকা আছে বলে আমার সবসময় মনে হয়েছে। এখনো যেন মনে হয় ভারতবর্ষে পাবলো নেরুদা কিংবা নিকানোর পার্রা কিংবা অক্টাভিয়া পাজ হেঁটে বেড়াচ্ছেন। কেননা এই তিনটে নাম বললাম, এই তিনজন পৃথিবী বিখ্যাত ল্যাটিন আমেরিকান কবি। অক্টাভিয়া পাজ মেক্সিকোর কবি, নিকানোর পার্রা কিংবা পাবলো নেরুদা হচ্ছে সান্তিয়াগোর অর্থাৎ চিলির কবি। এরা প্রত্যেকেই ভারতবর্ষে এসেছেন, ভারতবর্ষের সাহিত্য নিয়ে অনেক ভাবনা চিন্তা করে গেছে। সেই জন্য এদের তিনজনের কথা খুব মনে পড়লো ল্যাটিন আমেরিকার কথার সঙ্গে সঙ্গে। তাদের যখন কম বয়স ছিল, তারা তাদের ইডিওলজিকে যেরকম বাঁচিয়ে রেখেছিলেন। প্রত্যেক কবিরই একটা ইডিওলজি থাকে, প্রত্যেক কবিরই একটা আদর্শ থাকে, একটা ভাবাদর্শ থাকে, তার সামনে একটা অবয়ব থাকে, একটা অবয়বকে ভেঙে আর একটা অবয়ব তৈরি করেন তিনি। সেটা পাবলো নেরুদা করেছেন, নিকানোর পার্রাও করেছেন, অক্টাভিয়া পাজ করেছেন, তেমনি আমাদের ভাষায় বুদ্ধদেব বসু করেছেন, জীবনানন্দ দাশ করেছেন, শক্তি চট্টোপাধ্যায় করেছেন, সুনীল গঙ্গোপাধ্যায় করেছেন। কিন্তু এদের যাদের আমি না কথা বললাম, এরা প্রত্যেকের সবচেয়ে বড় দায়িত্ব, তরুণ কবি হিসেবে যখন তারা ছিলেন, সবচেয়ে বড় দায়িত্ব যেটা পালন করেছেন, কবিতাকে কবিতা করে তুলেছেন। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ। তারা অন্য শিবিরে গিয়ে কবিতা পড়েছেন, অন্য ভাবাদর্শের মধ্যে ঘুরে বেরিয়েছেন, অন্য দেশে, যে দেশ তার মতের সঙ্গে মেলে না সেই দেশে কবিতা পড়তে গিয়েছেন, কত কি করেছেন সারা পৃথিবী জুড়ে। কিন্তু শেষ পর্যন্ত কবিতাকে কবিতাই হতে হবে, এই বিশ্বাস প্রত্যেকের মধ্যে ছিল। ব্যক্তিগতভাবে আমি জানি শক্তিদাকে কিংবা সুনীলদাকে কিংবা নিকানোর পার্রাকে, আমি তাদের সঙ্গে বারবার কথা বলে দেখেছি, তিনজনই আজকে নেই, বারবার কথা বলে দেখেছি, তারা কিন্তু তরুণ হিসেবে অনেক কিছুকে না বলেছেন, অনেক কিছুকে হ্যাঁ বলেছেন। রবীন্দ্রনাথকে অস্বীকার করেছেন, সে তো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তরুণ হিসেবে সেই আগুন দিয়ে নিজেদেরকে পবিত্র করেছেন, পূর্ণ করেছেন। তার মানে এই নয় যে আর এক রকম কবিতাকে আমি সহ্য করতে পারবো না, আর এক রকম বিশ্বাসের জায়গায় গিয়ে আমি দাঁড়াতে পারবো না। অনেক জানলা খুলে গেলেই তো কবিতার ভালো। কি হয়েছে আমার মতের সঙ্গে আর একজনের মত যদি না মেলে, যদি না মেলে সেটাই তো ভালো।
মিললে তো একরকম হয়ে যাবে। রবীন্দ্রনাথের পর যদি জীবনানন্দ দাশ এবং নজরুল একই রকম কবিতা লিখতেন, তাহলে কি আজকে আমরা তাদেরকে শ্রদ্ধা করতাম? আমরা তাদেরকে বলতাম যে জীবনানন্দ দাশ রবীন্দ্রনাথের জেরক্স কপি। তাতে জীবনানন্দ দাশ যে কত মহৎ একজন কবি হয়ে উঠতে পারতেন না, নজরুলও পারতেন না। তারা তাদের লেখার ভিতর দিয়ে সেটা প্রমাণ করেছেন যে নতুন লেখা, নতুন বিশ্বাস, তা সে রবীন্দ্রনাথের পাশের রাস্তা দিয়ে চলে যাবে হয়তো। তারা কিন্তু শান্তিনিকেতন তৈরি করতে চাননি, তারা তাদের নিজস্ব একটা পাড়া তৈরি করতে চেয়েছে। এই প্রত্যেক কবিকে, তরুণ কবিকে তার একটা নিজস্ব পাড়া তৈরি করতে হয়। কিন্তু একথাও মাথায় রাখতে হবে, কবিতাকে যেরকম কবিতা হিসেবে আমরা তুলে আনতে পারি, এবং সেটাই শেষ কাজ, প্রথম কাজ এবং শেষ কাজ, একই সঙ্গে অনেকগুলো জানলা খুলে দেওয়া দরকার। জানলা না খুললে আলো আসবে কি করে? আমার সঙ্গে মতের মিল হলো না বলে আমি সেখানে যাব না, আমার সঙ্গে মতের মিল হলো না বলে আহ আমি তার কবিতাকে গ্রহণ করতে পারবো না, এটা তো আমার ব্যর্থতা। শঙ্খঘোষ বলেছিলেন যে আমার সমুদ্র যদি ভালো লাগে, এতটাই ভালো লাগতে পারে, তাই বলে আমি পাহাড়কে পছন্দ করব না? বা আমার যদি পাহাড়কে ভালো লাগে, তাহলে কি আমি সমুদ্রকে রিজেক্ট করব? হয়তো অনেকের আমাদের মধ্যেই তো আছে, অনেকেই ভালোবাসেন, পাহাড় বেশি ভালোবাসেন সমুদ্রের চাইতে, অনেকেই ভালোবাসেন। তা আমি নিকানোর পাড়া ভালোবাসি বলে আমি জীবনানন্দ দাশকে ভালোবাসতে পারবো না? হয় নাকি? আমার মত, দুজনের মত দুরকম, দুজনার দৃষ্টিভঙ্গি দুরকম, দুজনার জানলা দুরকম, কিন্তু খুলে দিলে সেই আলো আমার উপর এসে পড়বে, সেই আলোটা কিন্তু নিতে হয়। সুতরাং আজকে দুজন তরুণ কবি তাদের কবিতা পড়বেন, তাদের কবিতা আমি শুনবো। আমি সেজন্যই এসেছি, কথা বলার জন্য খুব একটা আসিনি, তাদের কবিতা শোনার জন্যই এসেছি। কবিতা শুনবো আমরা। আমি দুজন কবিকেই, তরুণ কবিকে আজকে আহ আমি আবার নতুন করে শুভেচ্ছা জানাই, আরো একবার শুভেচ্ছা জানাই যে তারা কবিতা শোনাবেন আমাদেরকে, এবং তারা কবিতার জন্য আহ সবকিছুই একটা সময় মনে হয় যে কবিতার জন্য যেন অমরত্ব তাচ্ছিল্য করেছি আমরা সবাই। সেই ভালোবাসার দিকে, সেই তাচ্ছিল্য আসলে তাচ্ছিল্য নয়, সেটা আসলে ভালোবাসা, সেই ভালোবাসার দিকেই তরুণ প্রজন্মের কবিরা এগিয়ে চলেছেন বলে আমার বিশ্বাস। আমি মিহির বাবুকে ধন্যবাদ। অনুরোধ করছি, মিহির বাবু অনুষ্ঠানটা টেনে নিয়ে চলুন। ধন্যবাদ সুবোধবাবু, এত সুন্দরভাবে আজকে সকালটা আপনি বক্তব্য রাখলেন না, আমার তো মনে হচ্ছিল আপনি একটা বড় কবিতা শোনালেন। হুম হুম হুম। যদি কথাগুলো একটা কবিতা মতো মনে না হয়, সে কথাগুলোর মানে কি হয়? আজকে খুব ভালো লাগছে যে সকালটা কবিতাময় হয়ে উঠছে। আমার সঙ্গে যারা বন্ধুরা, দর্শকরা বাইরে আছেন, ওয়েবসাইটে আছেন, আমি তাদেরকে একটা কথা বলতে চাই যে সুবোধবাবু বললেন যে তারুণ্যের আগুন কথাটি বলেছেন, কিন্তু সে আগুন পুড়ে দেওয়ার আগুন নয়, সে আগুন উষ্ণতা প্রদান করে আর আলোক প্রদান করে। উষ্ণতা এবং আলোক যে আগুন প্রদান করে তার নাম কবিতা। আমার সঙ্গে রয়েছেন রাজন্যা হালদার। রাজন্যা হালদার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ছাত্রী, বাংলার একজন লোকসঙ্গীত শিল্পী। মায়ের গান শুনে শুনে ও বাবার হাত ধরে কবিতার কাছে পৌঁছে যাওয়া, সঙ্গীত নিয়ে গবেষণা করতে করতে কবিতার প্রেমে পড়েছেন। কবি ও কবিতাকে ভালোবাসা, কবিতা ও লেখা এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করা, কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দেওয়া, অমৃত, গোলপাতা, অসমাপিকা পত্রিকাতে কবিতা প্রকাশিত করা। রাজন্যা এ সপ্তাহে নিজেকে বিনিষ্ট করেছেন এবং এখন আমরা তার কবিতার উষ্ণতা এবং আলোকর দিকে। রাজন্যা। নমস্কার। আজকে খুব ভালো লাগলো এরকম একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে। প্রথমেই ধন্যবাদ জানাবো আমি সাহিত্য একাডেমিকে এবং অবশ্যই মিহির বাবুকে, এবং অসংখ্য ধন্যবাদ
পর্দার ওপারে যে দর্শকবৃন্দ রয়েছেন, যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট কবি সম্মানীয় সুবোধ সরকার বাবু। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম। আজকে এই মঞ্চে মানে মুলাকাত নাম হয়েছে, নামকরণ হয়েছে মুলাকাত। মুলাকাত যে এভাবে হবে, এভাবে ভার্চুয়ালি, সেটা সত্যি আমরা কখনো ভাবিনি যে এভাবে মুলাকাত হয়ে এবং এভাবে আমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করব। সব থেকে বড় কথা, ছন্দ বিনিময় করব, আমাদের কবিত্ব বিনিময় করব। সত্যি সেটা আমাদের কাছে একটা নতুন ধরনের ভাবনা, যে ভাবনা এখন আমরা ভাবছি। আমি আর বেশি কথা না বাড়িয়ে একদম সোজাসুজি চলে যাচ্ছি কবিতায়। আমরা দীর্ঘদিন লকডাউনে থেকেছি, মানে লকডাউনটা এমন হয়ে গেছে এখন আমাদের যাপনের সঙ্গে, আমরা অভ্যস্ত হয়ে গেছি লকডাউন যাপনের সঙ্গে। তো আমি লকডাউনে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা আমি 7টি পর্বে ভাগ করেছি, মানে 7টি যাপন চিত্র, 7টি যাপনের দৃশ্যকল্প আমি কবিতার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। কবিতার নাম লকডাউন। 7-5 ভেবে বুঝি সন্ধে নামে, প্রদীপ চলে দীপান্তরে। বিশাল সাগর কেউ ভরেছে একটা খামে, গত পরশু থেকে জ্বর আসছে সমান টানে। দ্বিতীয়, বারান্দায় শামুকের মতো বুক ঠেলে ঠেলে ঘুরেছি। বারান্দা বলতে এক চিলতে সুখ। ফ্ল্যাটের দুটো ঘরে কালশিটে অমানিসা হয়ে ছুটেছি, দুরারোগ্য ব্যাধি নেমে আসুক। শ্রমহীন ভ্রম এমন সব ব্যথা আজকাল সূচের মতো সর্বাগ্রে এসে জোটে। কোনো কোনো অন্ত্রে পড়ে থাকে পাচনের খাদ্য যত, এদিক ওদিক সেদিক ছোটে। ভাড়া পাওয়া যাক 2-3টে বাস কিংবা অ্যাম্বুলেন্স, কিংবা মর্গে গিয়ে বাঁচি। টাকা উড়ে যায় বিলাতে, সাই সাই প্রাইভেট জেট, কিংবা মর্গে গিয়ে বাঁচি। শত খারাপের কিছু ভালো আছে, যেমন নীল হ্রদ, কালো পাহাড়, আলো, লালবাতি চেপে ঘুরেছে নাকি সব সব। আর কত চাও তুমি ভালো? শেষমেশ একটা 7-5 ভাবা বিকেল তখন, ধূপ জ্বলছে পাথরের সিংহাসনে। চারিদিকে নাকি দূষণ কম, তাই গোধূলি ম্লান যখন সপরিবারে এসে জড়ো হয়েছি উঠোনে। সর্বশেষ যাপন, 7ম যাপন। গলার অনুকম্পা বেয়ে নিচে নেমেছে ভাইরাস। পচনের আগে তার দমবন্ধ দেহে 1 চামচ মধু ঢেলে দিলে খুব জমে যেত সার্কাস। মুগ্ধ হয়ে সদ্যজাতকে চুম্বন সস্নেহে। বাহ, এটা ছিল আমার প্রথম নিবেদন, লকডাউন। লকডাউনের বিভিন্ন পর্বের মানে 7টি যাপনের ভাবনাকে আমি এভাবে একটা কবিতার মধ্যে প্রাণ দেওয়ার চেষ্টা করেছি। কবিতা মানে তো তার মধ্যে একটা প্রাণের অস্তিত্ব আমরা খুঁজে পাবো বা অনুভব করব, সেই প্রাণ দেওয়ারই চেষ্টা করেছি। দ্বিতীয় যে কবিতাটা আমি শোনাবো, আমি এই কবিতাটার কোনো নাম খুঁজে পাইনি। মানে অনেক সময় এমন হয় না যে নাম দিয়ে আবেগকে প্রকাশ করা যায় না, বেনামি। তো সেরকমই একটা আবেগ, এই আবেগটা একদম আমার একান্ত আবেগ। এবং এই আবেগের নাম না দিতে পেরে আমি খুব যে দুঃখ বোধ করেছি বা এরকম ব্যাপার নয়। আমার মনে হচ্ছে যে কিছু কিছু আবেগ বেনামি থাকুক, সেটা ভালো থাকবে। বিভৎস একটা বাঘ, নাকে মুখে আঁচড়ের দাগ, ঘুমের মধ্যে, মনের মধ্যে, কানের মধ্যে আওড়াচ্ছে, জাগ জাগ জাগ। উর্দুতে জখম হয়ে গরুর চামড়ায় নখ ফুটিয়ে ফটক দিয়ে চোরের মতো ঢুকতে যাবে যেই, অমনি ভীষণ আওয়াজ, বাঘ বাঘ বাঘ। মায়ার মতো
প্রেমিকের গালে দুখানি আঁচড়ের দাগ, দেখলে আঁতকে ওঠে সাত ভাগ। কত সব পাহাড় প্রমাণ দাগ, আঁচড় এদিক ওদিক পড়ে আছে, একবারও খোঁজ নাও তুমি। বিভৎস সব বাঘের মুখে এমন কোন ঘোর লেগে থাকে, যেখানে বারবার ছুটে গেলেও, হেরে গেলেও, পড়ে গেলেও সুবোধ জাগে। কার যেন খালি পাশ, কার আবার দুরন্ত নিঃশ্বাস। দূরত্বে লিওনার্দোর মোনালিসা হেসে কেঁদে জানিয়ে যায় সে বেঁচে আছে। বেঁচে থাকা সহজ কথা নয়, কেউ হীনমন্য হয়ে মরে যেতে চায়, কেউ আবার যায়। কথায় ওভাবে বেঁচে থাকা যায়? যার মায়া যত দূর দূরত্ব বাড়ায়, সে তত দূর বেঁচে যায়। বাঁচার মাপচন্দ্র বুঝি কিলোমিটারে হয়? কে জানে, বাঘের ঘোরে কত বিভৎস মুখ একে একে সবাই ভুলে যায়। নিষ্ঠুর হয়ে যে চলে যায় যাকে ছেড়ে, সে আসলে নিয়ে যায় তাকে কেড়ে। কত চর্চায় চলে যাওয়া আয়ত্ত হয়েছে ঠিক বোঝা যায় না, জানা যায় না, শোনাও যায় না, শুধু অনুভবে ভাসে। সে যায় যায় আরো দূরে, একবার ভাসে, বারবার ভাসে, ভাষার মতো গভীরে ভাসে। শুধু এক চিমটে আশায় মানুষ এভাবেই ভাসে। কবিতা আমি শোনাবো, পরের যে নিবেদন, এটা হচ্ছে লেখা 2018 সালে। তখন আমার সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তো সেই সময় যা হয় আর কি, কলেজ যাপনের ক্ষেত্রে, কলেজ জীবনে বিভিন্ন রকমের ছ্যাঁকা খায় মানুষ, তো সেরকমই একটা ছ্যাঁকা থেকে লেখা আমার কবিতা। আমার কবিতার নাম হচ্ছে এক প্রেমিকার এপিটাফ। এপিটাফ মানে, আমরা এপিটাফ অর্থ হচ্ছে শোক কবিতাও বলতে পারি। এপিটাফ মানে প্রেমিকা তার যন্ত্রণাকে যেভাবে বর্ণনা দিচ্ছে, যেভাবে বর্ণনা করছে, মৃত্যুর আগের সেই বর্ণনা, এপিটাফ, সেটা আমি পড়ছি। এটা এক প্রেমিকার এপিটাফ। আবছা আধার সর্বনাশী, ঠোঁটের কোণে জমছে লাল, আস্ত প্রেমিক মুখ লুকিয়ে বুকের গন্ধে ঘোর মাতাল। আষাঢ় শ্রাবণ শুকনো সবুজ, কণ্ঠ না লিখেই হারায়, প্রেমিক আমার মধ্যরাতে জলীয় চোখের হিসাব চায়। ভাঙা গড়া রাতের শেষে হাতের রেখায় রক্তপাত, প্রেমিক তখন অন্য শরীর, আহত এক স্বপ্ন রাত। দেওয়া নেবার বীজগণিতে প্রেমিক কেবল হারতে নারাজ, থর দেহের শীতে ঝলসানো সব গন্ধরাজ। ঝলমলে রোদ, শরৎ আকাশ, তন্নি ভিজে চুল গোছায়, প্রেমিক এখন সংসারী যে নরম শোকের গন্ধ পায়। এর পরের কবিতা, এই কবিতাটা কেন লিখলাম সেটা নিয়ে আমি একটা গল্প বলতে চাই। যে আমার 2 দশক মানে 22 বছরের জীবন, মানে 20-র ওপর আর কি। তো 22 বছরের জীবনে আমি খুব অদ্ভুতভাবে দেখেছি যে মানুষের সঙ্গে কিভাবে জড়িয়ে গেছে, যে মানুষ খুব ভালো বিক্রেতা, মানুষ কি এমন কিছু নির্মাণ করতে পারে না। তো এইটা দেখে আমার এক ধরনের অনুভূতি জাগলো যে একদিন বিক্রেতা মানুষকে নিয়ে কিছু লেখা যায়। তো সেরকমই একটা কবিতার নাম দিয়েছিলাম বিক্রেতা। মানুষ যুদ্ধ করে, মানুষ যুদ্ধে মরে, সকাল রাতে ক্লান্ত হাতে মানুষ মুখোশ গড়ে। বাজার দেখে সস্তা বুঝে মানুষ মুখোশ বিক্রি করে।
বৃষ্টি নামে কপাল ঘামে পবিত্র ধামে, মানুষ স্বর্গ বিক্রি করে। বিষণ্ণতা আসন্ন দুই চোখে, মানুষ গভীর কোটর খোঁজে, মানুষ ক্লান্তি বিক্রি করে। কথার পাশে কথারা এসে জোটে, শব্দ মেখে সব দেহ ভিড় করে, মানুষ মৃত্যু বিক্রি করে। কালশিটে আর কয়লা আঁচের দেহে, কালো জরুল কোমর পাশে, মানুষ বুঝি মানুষ বিক্রি করে। পরবর্তী যে কবিতা, তার নাম আমি দিয়েছি বদ অভ্যাস। আমাদের এরকম অনেক অভ্যাসই আছে যে অভ্যাসটা মানে আমরা নিজেরা যেচে বানিয়েছি। অভ্যাস তো অবশ্যই মানুষ নিজেই বানায়, কিন্তু আমরা যেচে বানিয়েছি বদ অভ্যাসগুলো, যাতে আমাদের আমাদের আমরা এখন একটা শব্দ খুব উঠেছে না, ল্যাদ লেগে যাচ্ছে, লেথার্জি থেকে এসেছে, ল্যাদ লেগে যাচ্ছে। তো সেরকমই এক ধরনের বদ অভ্যাস, যে ল্যাদ, এই বদ অভ্যাসটা আমরা নিজেরা বানিয়েছি। এবং হতে পারে সেটা আমরা কোনো কারণে মানে কোনোভাবে কোনো কিছুর বশবর্তী হয়ে বানিয়েছি বা এমনি বানিয়েছি। তো সেরকমই একটা কবিতা, বদ অভ্যাস। পাতাবাহার পাথরকুচি ডালিয়া গোলাপ ছাদের কোণে পড়ে থাকে, তুলসী মঞ্চ জুড়ে কিছু গুল্ম আর কিছু ঘাস। কত শীত এলো গেল, টের পেল না কেউ। হাঁটু ব্যথা কিন্তু এক ধরনের বদ অভ্যাস। এটা 4 লাইনার, মানে খুব ছোট একটি কবিতা, ছোট একটি নিবেদন। পরের কবিতা, মরণোত্তর বাঁচার ইচ্ছা। কবির মতো বিজ্ঞ এক প্রজাতি আমার কানের পাশে খুব ভাষণ দিল। আমার কি এলো কি গেল, চিতার উপরে কেউ সন্ধে প্রদীপ জ্বালে নাকি? সবাই ভাবে কবি মানেই ধাঁধার মতো ছন্দ নিয়ে খেলা। গোটা জীবন বাকি, 3 দিন পরে মেয়ের বাড়ি যাব শ্রাদ্ধ খেতে, 13 দিনের মাথায় আবার নিজের বাড়ি এক নিঃশ্বাসে। বিজ্ঞ প্রজাতির ভারী বয়ে গেল আমার মরণোত্তর আহ্লাদ লিখতে। বাঁচার ইচ্ছায় সাদা কাপড় ন্যাপথলিনে মুড়ে রাখা, আমরা এখন ছাই। শ্মশানে আমি ও আমার পুরা অস্তিত্ব ভীষণ একা। এরপরের কবিতা, তার নাম হচ্ছে জনপ্রিয়। এই কবিতাটা হচ্ছে একদিন আমাকে আমার মা বললেন যে আমার ডাকনাম সারা, তো বললেন যে সারা, মা হয়তো কিছু দেখেছে বা কিছু ভেবেছে, তো ভেবে বললেন যে জানিস তো, মেয়ে হয়ে জন্মানোটা কিন্তু সবাই বলে যে মেয়ে হয়ে জন্মানো আমাদের সমাজে, এখন অবশ্য সেটা নেই, কিন্তু আগে ছিল যে মেয়েদেরকে একটা অন্য দৃষ্টিতে দেখা হয়। মানে মেয়েরা ঠিক মেয়ে হয়েছে, আচ্ছা ছেলে হয়েছে ভীষণ ভালো, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে আচ্ছা। সব ক্ষেত্রে নয়, মানে কিছু কিছু ক্ষেত্রে আছে। তো মা বললেন যে তুই এমন কিছু একটা লেখ যাতে বোঝা যায় যে সেই আরতিটা, সেই আবেগটা, সেটা যেন তুই একটু বোঝানো যদি পারিস খুব ভালো লাগে, যদি তুই একটু বোঝাস কবিতার মধ্যে দিয়ে। আমি বললাম ঠিক আছে, মা বলেছে যখন একবার চেষ্টা করা যাক। তো এই কবিতাটা একদম মায়ের চেষ্টায় আমার লেখা, আমার আবেগকে মায়ের চেষ্টা এবং আমার আবেগে একটু সংযোজন। কবিতার নাম দিয়েছি আমি জনপ্রিয়।
কাঠফাটা দুপুরে একটা জনপ্রিয় ভ্রূণের জন্ম। প্রিয়জন না হয়ে ওঠা অবশ্য ওদের লিঙ্গ বৈষম্য। ওষ্ঠধ্বনি ম এবং দ্বিতীয় স্বরধ্বনি উচ্চারণ এত সহজ নাকি, অথচ সহজ। জলের মতো, হাওয়ার মতো, চুমুর মতো, আরো কত কি। আদরের জারুন বিজারুন নয়, বাজারের সস্তা চেতনায় ভ্রূণের বৃদ্ধির অনুপাত কিন্তু খুব বেশি উল্লেখযোগ্য নয়, কিন্তু ভীষণ দরকারি। যেমন কচি পাঁঠা, খাসি কিংবা রেওয়াজ, তেমন অনূর্ধ্ব 7 মাস হোক বা 70-এর কিংবা 80-র। আবার ঘুরে ফিরে চলে আসে সেই ওষ্ঠধ্বনি এবং স্বরধ্বনি। সহজ কথা, জলের মতো, হাওয়ার মতো, জনির মতো, আরো কত কি। কেমন শরীর, কেমন গঠন, কেমন স্বাদের ঘর্মগ্রন্থি, বিচিত্র কি। জারুলের ছাল টেনে হিচড়ে থেতলে খুব আনন্দ, মাথা খাচ্ছে ঝিঝি পোকা, ভ্রূণের কত রঙ্গ। আচ্ছা, দেহ না হয় অন্য ধাঁচে গড়া, মনের কথা জোর করে বলা। কেউ জানে না ভ্রূণের এখন কত বয়স, কোন ক্লাস, জেনেই বা কি। ভ্রূণ তুই এখনো বাপেরই খাস, এরপরে বরের খাবি, তারপরে ছেলের, তারপরে নাতির। নিজের খাবি কোন বয়সে ওসব জানতে নেই, ছি। তবে মাথার মধ্যে জ্যান্ত ওষ্ঠধ্বনি আর দ্বিতীয় স্বরধ্বনি, সহজ, জলের মতো, হাওয়ার মতো, কণার মতো, আরো কত কি। থ্যাতলানো তোর খুলি নিয়ে দেখি রাজনীতি হয় খুব, গলায় আঁচড় থাকে, বুকের গ্রন্থি কাটা, গ্রীবা সব চুল। ধীরে ধীরে ছোবল মারে ঠোঁটের ওপর, কানের পাশে ভীষণ উগ্র গন্ধ। গোপনে জঞ্জালে বস্তা পচা সস্তা লাশে। জনপ্রিয় লাশ টিআরপি দেয় ফাটাফাটি দেশ বিদেশে। মন্ত্রী আসে যন্ত্রী ঠেলে, অমুক তমুক কত নামে, কত বেশে, কত টাকা, কত সবাক চলচ্চিত্র, কত কাগজ, কত কালি। অথচ ওষ্ঠধ্বনি, স্বরধ্বনি, স্বর্গ নরক পঞ্চতত্ত্ব সব মিলিয়ে ভীষণ খালি। সহজ এত যে জলের মতো, হাওয়ার মতো, ছোঁয়ার মতো জনপ্রিয়। প্রিয়জন না হয়ে ওঠা অবশ্য ওদের লিঙ্গ বৈষম্য, অনমনীয়। রাজন্যা হয়েছে। হ্যাঁ, আমি আর একটি কবিতা পড়েই আমি শেষ করব, মানে আমার আচ্ছা, ঠিক আছে, নিবেদন আমি শেষ করব। আচ্ছা একটা করুন। এর পরের এবং শেষ কবিতার নাম আমি দিয়েছি কোমা নাকি জাহান্নাম। মানুষ মৃত্যুর পরে আমরা ভাবি যে শেষ, সবটা শেষ হয়ে গেল, চিতার ভস্যে, চিতার আগুনে সবটা শেষ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয়েছে যে সেই যাত্রায়, মানে যে সেই আগুনের ওপর শুয়ে আছে, যে সেই কষ্টটা, যে সেই তীব্রতাটাকে আত্মস্থ করছে, হয়তো সে মৃত নয়, সেটা কোমা হতে পারে। কিন্তু এই কোমা কি জাহান্নামের মতোই ভীষণ যন্ত্রণাদায়ক? আমরা জাহান্নাম বলতে যেটা বুঝি যন্ত্রণার এক জাহান্নাম, তো সেই কোমা কি যন্ত্রণা জাহান্নামের মতোই যন্ত্রণাদায়ক নাকি নাকি অন্য কিছু? তো সেই ভাবনা থেকে লেখা। এবং অবশ্যই আমি তো নিজে সেই প্রত্যক্ষ করতে পারিনি সেই দৃশ্য, কিন্তু আমার মনের মধ্যে এক ধরনের প্রশ্ন জেগেছে, তো সেই প্রশ্ন থেকেই কোমা নাকি জাহান্নাম। কানে কানে বললাম
তোমার গাত্র ভেজা জল কে মোছাবে এখন? যদি এমন হতো তুমি শুনতে পেতে, তাও বললাম। কিন্তু ততক্ষণে গা হাত পা গলছে, সব পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে ভ্যাপসা জাহান্নাম। আমি আরো জোরে চেঁচিয়ে যাচ্ছি, বাঁচাও, অসম্ভব নরক জ্বালায় জ্বলছি। মাথার ঠিক ওপরে তাকিয়ে দেখি সুনয়না কাঁদছে। কার বুকে জমানো কান্না, কার গাত্র ভেজা জল হয়ে শুকিয়ে যাচ্ছে। আমি তবুও চিৎকার করছি। ক্রমশ উষ্মিত স্রোত গিলছে আমায়, নাকি আমি গিলছি? ওরা ভাবছে আমি মৃত, আটায় আটকে থাকা ইঁদুরের মতো। আমি নরক দেখে সবে উঠলাম, ভাবলে কি বেঁচে দিব্যি ফিরলাম। আমি ভেবেছি স্বর্গের পথে ওই আগুনে যখন আমার হৃৎপিণ্ড মোমের মতো গলেছে, তখন বুঝেছি ওটাই নরক। নরক জ্বালার যত আয়োজন আমি সব খুঁজেছি, সব খুঁজেছি। সাধু সাধু সাধু। বাহ, ধন্যবাদ রাজন্যা। রাজন্যার হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। রাজন্যার কবিতাগুলো সত্যি বলতে গেলে এটা পড়ার শুধু কবিতা নয়, শোনার কবিতা। কবিতা এই যে শুনলে যে ভাবটা, তৎক্ষণাৎ ভাবটা জাগ্রত হয়, কবিতা শুনে তাই মনে হচ্ছে। যখন রাজন্যা পড়ছিলেন, উনি ওনার একটা কবিতা বললেন যে এটার নাম দিতে পারিনি, নাম এখন অব্দি ইয়ে করিনি। আমার তখনই মনে হচ্ছিল একটা সঙ্গীতের একটা গানের লাইন, তেরে প্যার কো ক্যা নাম দু। এটা প্রসিদ্ধ গান, আমরা জানি যে তখন প্রেমিকা এবং প্রেমিককে বলছেন প্যার কো ক্যা নাম দু, যে এটার কোনো নাম দেওয়া যায় না, দিতে পারেনি কেউ, তেরে প্যার কো ক্যা নাম দু। সেরকম একটা কবিতার নাম উনি দিতে পারেননি। অনেক ধন্যবাদ রাজন্যা। এখন আমরা নতুন প্রজন্মের আরেকজন কবি সায়ন, উনার কবিতা শুনব। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা, কবিতা ও নাটক নিয়ে চর্চা, কবিতা ও গদ্য লিখে থাকেন। ওনার সোমবারের ভোর নামে কবিতা পুস্তক রয়েছে। কত সুন্দর নাম, সোমবারের ভোর। আজকে সেই সোমবারের ভোর, আজকে সোমবার। মাসিক কৃতদাস পত্রিকায় নিয়মিত লেখেন, গল্প লিখে হৃৎপিণ্ড কবিতা থেকে প্রথম পুরস্কার পেয়েছেন। ইংরেজি ভাষা সাহিত্যের শিক্ষকতা করেন, কবিতা নিয়ে জীবনযাপন করেন সায়ন। সায়নের কবিতা। সবার প্রথম ধন্যবাদ জানাই সাহিত্য একাডেমিকে, প্রণাম জানাই মিহির বাবুকে, এবং আমাদের ছোটবেলা থেকে যার কবিতা, মানে কবিতার জন্য যে এগিয়ে আসা, আমার সেই প্রিয় কবি শ্রী সুবোধ সরকারকে সবার প্রথম প্রণাম। প্রথম এবং অবশ্যই আমাদের সময়ের তরুণ কবি রাজন্যাকে আমার প্রণাম। সবার প্রথমে একটা জিনিস বলি যে এই প্রথমবার সাহিত্য একাডেমিতে এসে একটা মনের মধ্যে বেশ অদ্ভুত উত্তেজনা হচ্ছে, এবং যে সময় আজকে আমি কবিতা পাঠ করছি, ঠিক 2011 সালে প্রথম আমি লেখা শুরু করেছিলাম, এবং এইটাই ছিল সেই মাস। এবং এবং যে মানুষটি আমাদের এত সুন্দর করে আমাদের শেখালেন, আমাদের বললেন, আমাদের দায়িত্বটা আজকে অনেক বেড়ে গেল। 21শে ফেব্রুয়ারি আমাদের দেখা হয়েছিল প্রথম, এবং তারপর থেকে মনে হয়েছিল, অর্থাৎ 10 বছর পূর্তি আমার কবিতা লেখার, কবিতা যাপনের। এবং এত সুন্দরভাবে আমাদের আজকে যেভাবে কবিতার আলোচনা এবং কবিতা পাঠের মুহূর্ত শুরু হলো, তাই জন্য আজকে সোমবারের ভোর থেকেই প্রথম কবিতাটাই পড়ি, সোমবারের ভোর। সোমবারের ভোর আমার অসহ্য লাগে। জঙ্গল থেকে উঠে
ছেলেবেলার সাঁকো পেরিয়ে গেছি, নুনদানি, পাউরুটি, মদের গ্লাস এড়িয়ে গেছি। যন্ত্রণা কোথাও হারিয়ে গেছে নিশ্চয়ই। প্রতিটা মুখে শুধুই হাসি, শত্রুর সঙ্গে শত্রু করমর্দন করছে। ঝাপসা কুয়াশায় চলছে জঙ্গলের শ্বাস প্রশ্বাস। বাবা চেয়ারে বসে 5 অক্ষরের রাশিফল দেখে। সোমবারের ভোর আমার অসহ্য লাগে। এইরকমই একটি সোমবার আশ্বিনের ভোরে বাবা আমাদের সকলকে ছেড়ে কবিতার স্বর্গ, পংক্তি, অক্ষরের সন্ধানে বেরিয়ে পড়বে। সাধারণ জামা পরে সেই দিন আমার খুব ঠান্ডা লাগে, আমার খুব যন্ত্রণা হয়। আসলে 10টা বছরের জীবনে অনেকগুলো সোমবার এসছে। সব সোমবার তো আর সমান হয় না। কিছু সোমবার ভালো থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রেই আমার সোমবার খুব যন্ত্রণাদায়ক। তবে আজকের সোমবারটা খুব ব্যতিক্রম হয়ে রইল। এবার আমাদের একটা এইরকম একটা বীভৎস আমরা একটা বছর কাটিয়ে উঠলাম, যে সময়গুলো আস্তে আস্তে পৃথিবীর একটা কোথাও একটা যেন ওজন, মানুষের ওজন, জীবনের ওজন, এগুলো নিয়ে ভাবনার একটা নিভৃতে নিজের সঙ্গে নিজের একটা ভাবনার কোথাও একটা সময় হয়তো থাকে। কবিতা বদলায় এবং কবিতার বদলগুলো, সেই ভাষাগুলো মানুষ বোধহয় একটা সংকটজনক সময়ই সব থেকে বেশি বোঝা যায়। সংকটজনক সময়টা সবসময় জীবন দিয়েই আসে না। সংকটজনক সময়টা অন্যের জীবন দিয়ে বোঝাটাও খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। পরের কবিতাটার নাম ছোট্ট কবিতা, পৃথিবীর ওজন। পাতার উপর রং মৃত হয়ে আসছে, বৃষ্টির জলে ভেসে যাচ্ছে সাপদের প্রাণবায়ু। মানুষের বাচ্চারা মজা পুকুরে ভাষায় আত্মপ্রতিকৃতি। পৃথিবীর ওজন এইভাবেই কমে যাবে একদিন। মনে আছে কলেজের সেকেন্ড ইয়ারের, ফার্স্ট ইয়ারের তখন ছাত্র, ভাষানগরে আমার প্রথম এই কবিতাটি বেরোয়। ভাষানগরের সম্পাদক আমাদের সঙ্গেই রয়েছেন। আসলে কবিতা একটা আমার কাছে খুব বড় একটা নস্টালজিয়া, এবং সেই নস্টালজিয়ার অনেকগুলো একটা প্যানোরামিক ভিউ রয়েছে। কবিতাকে হাতিয়ার করে নয়, কবিতাকে পাশে থেকে দেখার একটা অন্য আনন্দ আছে। ঠিক যেমন একটা গোলাপ ফুলকে খুব কোমল ভাবে স্পর্শ করতে হয়, কবিতাকে নিয়ে টানা হেঁচড়া করাটা ঠিক যায় না বলে এখন আমার মনে হয়। তারপর আমি আমার প্রথম দিনকার কথাগুলো বলবো। তাহলে কবিতাটার নাম প্যানোরামা। রূপনারায়ণের জলে ভেসে ওঠে লাল হলুদ বালুচর, মৃত শুশুক। মানুষ তবু নিজের হাতে গড়ে তোলে গ্রানাইটের উঁচু বাঁধ। এদিক ওদিক ছাই রঙা মেঘ, লঘু অ্যাসিড মেশানো সাদা জলকণার টুপটাপ শব্দ। তবুও অলিন্দের কাছে গাছগুলো দ্বিধাহীন হাসি হাসে। অমৃতা ভিজিয়ে নেয় তার আজানু কেশ। একজন বাস্তববাদীকে খুন করেছি ভোর রাতে, হাতের তালুতে কোনো রক্তের ফোঁটা নেই। তার বিনিময়ে আমি এখন কবিতার কৃতদাস। এইবার আস্তে আস্তে সময় বিভিন্নভাবে এগিয়েছে। একটা দিন মনে হয়েছে যে কবিতা লিখে বোধহয় পৃথিবীটা বদল করে দেওয়া যায়। কবিতা লিখেই একদিন পৃথিবীর সমস্ত সুন্দর সবার কাছে পৌঁছে দেওয়া যায়। কিন্তু অনেক সময় সেই সময়ের ভাবনা, আজও মনের মধ্যে ভাবনাটাকে সরিয়ে ফেলিনি। সেই দর্শন এখনো ম্লান হয়ে যায়নি, হয়তো বিবর্তিত হয়েছে। বিভিন্ন বাধা, বিভিন্ন বিঘ্ন,
বিভিন্ন না জানা, সব থেকে বড় কথা এই চেষ্টাটার কাছে হয়তো একটা কোথাও ভালোবাসা রয়েছে, একটা প্রেম রয়েছে, যা আজও আমি বিশ্বাস করি। গতকাল ইয়েতে সদ্য গুরুত্বপূর্ণ আমাদের একটা প্রেম দিবস চলছে, সব থেকে বড় কথা প্রেম সপ্তাহ। কিন্তু এরকম অনেকগুলো প্রেমের সপ্তাহ আমরা লকডাউনে কাটিয়েছি। অনেকগুলো সপ্তাহ তৈরি হতে পারতো, পারেনি, অনেকগুলো মুহূর্ত হতে পারত। তো সেই সময় লেখা একটি কবিতা, প্রেমহীন পর্ব। কতদিন হাতে স্পর্শ নেই, প্রেম গলিতে দাঁড়িয়ে বাস অটো ভেদ করে দেখা হয় না, তোমার উপর দিয়ে তোমার রাস্তা পার হওয়া, ল্যাম্পপোস্টের কাছে এসেই ক্লান্তি ঢাকা দুজনের মনের হাসি, তোমার হাতের প্যাকেটপত্র ব্যাকুল হয়ে চেয়ে থাকা, ব্যাকুল হয়ে চেয়ে নেওয়া, আমার ক্লান্তি তোমার কাছে অনেক বেশি, না দিয়ে তাই ফিরিয়ে নেওয়া, আমার খাওয়া দুপুরবেলা তোমার ক্লাসে টিফিন ঘন্টা, তোমরা সবাই কি কি খেলে, তোমায় লুকিয়ে আদর করা, জল খেয়েছো? সব খেয়েছি, তোমার জন্য যা খুশি, আর শাল পাতাতে ফুচকা খাওয়া, ঝাল লাগলে ইচ্ছা করে ঠোঁটে ঝরুক চুমুর ছোঁয়া, দেখতে দেখতে পথের সীমা শেষের দিকে এগিয়ে আসে, ল্যাম্পপোস্টের হলুদ আলোয় তোমায় নতুন ভালোবেসে, দূরে দাঁড়িয়ে সবজি কেনা, দেখতে দেখতে সময় কাটে, গভীর চোখে ডুবে যে যায় তোমার শুধু খোপার ভাঁজে, হঠাৎ দেখি কখন যেন সময় কাটা পৌঁছে গেছে, বাড়ির পথে ফিরে যে যাই তোমার হাতের পরশ মেশে, আমার হাতের সুগন্ধটা অনেক করে ধরে রাখি, রাস্তা দিয়ে গাড়ি, অটো, মানুষ ভিড়ে দোকান বাজার, চেষ্টা করি তোমার ফেরা, বাড়ি অবধি দেখতে থাকি, একলা ভাবে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, কিছুক্ষণেই বুকের মধ্যে ছুঁয়ে বলো, দাঁড়িয়ে কেন, বাড়ি যাবে না? এই তো আমি এসে গেছি তোমার বুকে বৃষ্টি হয়ে। বাহ, এই একটা বিরাট বড় একটা আমরা একটা ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে তো গেলাম, যে ঐতিহাসিক সময়টা আমার মনে হয় যে আমরা অনেকগুলো নেতিবাচক জিনিসকে খুঁজে বার করেছি, আমরা হয়তো বিচ্ছিন্নতার মধ্যে ভুগছি, আমাদের মধ্যে বিশাল বড় একটা গোটা দেশ জুড়ে একটা ডিপ্রেশন তৈরি হচ্ছে, কিন্তু আবার এটাও সত্যি কথা, লেখবার সময় এখন প্রত্যেকটা মুহূর্তে ভাবি যে আমি যেন নিজের দেশটাকে না ভুলি। আমরা কোথাও একটা সব সময় নিজেদের আঞ্চলিকতার মধ্যে ভুগতে থাকি, নিজেদের সংকীর্ণ গণ্ডিটুকুর মধ্যে ঘুরতে থাকি, কিন্তু আসলে একটা সাদা পৃষ্ঠা তো গোটা পৃথিবী বা গোটা ব্রহ্মাণ্ড, প্রত্যেকটা কলমের আঁচড় আসলে একটা গণতন্ত্রের ভাষা। তো আমার মনে হয় সংকটজনক সময়ে বোঝাটা, সংকটজনক সময়কে আরো ভালোবাসা, আরো প্রেম, আরো পাশে দাঁড়ানো, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। তাই জন্যই এরকম ইয়েতে সময় আমি গোটা জুন থেকে ডিসেম্বর পর্যন্ত একটি কবিতা সিরিজ লিখি, সিরিজটার নাম হচ্ছে বৃষ্টি মেঘের আলেয়া। আমার মনে পড়েছে আসলে লেখাগুলো লিখবার সময় যে শেক্সপিয়ার যখন একটা সাংঘাতিক লকডাউনের মধ্যে চলছিলেন, বিউবনিক প্লেগের মধ্যে, তখন উনি সব থেকে বেশি প্রেমকে কাছে রেখেছেন, কারণ প্রেমের চেয়ে বড় সংক্রমক কোনো ভাইরাস হতে পারে না। তো বৃষ্টি মেঘের আলেয়া সিরিজ থেকে কতগুলো লেখা পড়ছি। 14 নম্বর কবিতাটা পড়ছি। এ মাটি জন্মের মতো প্রাচীন, এখানে প্যালিওলিথ প্রেম এসে
মাথা নিচু করে জঙ্গল থেকে, জ্যোৎস্না টেনে খায় এমন এক সময় এর সাধক সঙ্গী তুমি। কবিগান মাখো গায়, মায়ের হৃদয়ের বুকে মাটির সুর, সিঁদুর বন্ধনে আজীবক মনের পাশে। 15 নম্বর, প্রশ্ন করার শিল্প চাই দেশে, শূন্য মাঠে হাওয়ার চলাচল, গলার ভিতর মাঠের পর মাঠ, জল পেরিয়ে মানুষ চলাচল। জানি না নাম, অসীম হন্তারক, এখন শুধু চুপ করে থাকা, চারপাশ সবকিছু দেখার মধ্যে দেখা, বস্তু হয়ে থাকা এক দু টুকরো জীবন পাত্র মাত্র। 16, খাতার সামনে আসতে হয়, না হলে গলে যায় কালি অনেক। স্টেশনে যে মেয়েটা প্রতিদিন ডায়মন্ড লোকাল থেকে দেখে এমএ পাস হকারকে, আকাশ ভরা ঝুড়ি, চোখের কাজলের মতো একদিন ভ্যাপসা হয়ে যায় সন্ধ্যাবেলা। সদ্য একটি প্রেমের ফাঁদ পাতা ভুবনে বলে একটি প্রেমের কবিতা সংকলনে আমার একটা লেখা ইয়েতে প্রকাশিত হয়েছে। ওই যে সুবোধবাবু বলছিলেন না যে আসলে প্রত্যেক তো ভারতবর্ষের মধ্যে একটা ল্যাটিন আমেরিকা আছে, আবার ল্যাটিন আমেরিকার মধ্যেও কিন্তু একটা ভারতবর্ষ আছে। একটা রাশিয়ার মধ্যে একটা রাশিয়ার কবির বুকের মধ্যে উপনিষদের অনেকগুলো সুর রয়েছে, আর এই সুরটা আছে বলেই পৃথিবী এখনো একত্রিত হয়ে আছে। কোথাও একটা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার উচ্চারণ আজও আমার বাড়ির সামনের কদম গাছের পাতার মধ্যে লেগে আছে। তাই জন্যই হয়তো পৃথিবীতে আজও কবিতা লেখা হয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভাষায়। এই যে কণ্ঠস্বরগুলো, এই যে স্পন্দনগুলো, এই স্পন্দনগুলো হয়তো থাকে বলেই ভারতবর্ষে মানুষ আজও আবেগপ্রবণ হয়। আজও মানুষ সমস্ত সংকটের মধ্যে শুধুমাত্র তো একটা লকডাউনই একটা মুখস্থ মানুষের সংকট তৈরি করতে পারে না, সংকট হৃদয়ে আসে। একটা স্যানিটাইজার কখনো সংকট তৈরি করতে পারে না। আসলে আমরা কতটা ভেতর থেকে স্যানিটাইজড হচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আসলে একটা ভালো কবিতা স্যানিটাইজারের কাজ করে। তো আজও এই রোমাঞ্চ বা এই রোমাঞ্চর থেকেও বড় কথা, আমি কোন সংকলনের মধ্যে বা একটা পত্রিকার মধ্যে থাকা মানেই ওই নামটা আমার সঙ্গে সমস্ত প্রবীণরা তাদের একটা বিশাল বড় সময়ের অভিজ্ঞতার দায়িত্বের মধ্যে আমি যে স্থান পেলাম, এটা একটা বিশ্বের মাঝে স্থান পাওয়ার মতো আনন্দ। তো প্রত্যেকটা মুহূর্তেই কোথাও যেন মনে হয় যে এই দায়িত্বটা আরো বেশি করে প্রতিটা মুহূর্ত, প্রতিটা পৃষ্ঠার শেষের পর বাড়তে থাকে। কতগুলো পত্রিকায় লেখা বেরোলে এটা তো খুব গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এটা আমি কটা লেখা লিখতে পারলাম ঠিক করে। মনে আছে আমরা যখন কলেজ জীবনের ছাত্র, আমরা একটা কাল্লু পড়ে কিংবা বিয়েতে আমরা যখন বৃষ্টি মিছিল বারুদ মিছিল পড়ছি, কিংবা ধরা যাক আমরা অরুণ মিত্র পড়ছি, আমরা সুভাষ মুখোপাধ্যায় পড়ছি, তখন আমাদের কাছে একটা নিশান তোলার একটা জেদ ছিল। কিন্তু হঠকারিতা কখনোই একটা সৃষ্টির কাছে গিয়ে দাঁড়াতে পারে না। হঠকারিতা আসলে যেটা তৈরি করে, সাময়িক একটা উত্তেজনা তৈরি করে বটে, কিন্তু শিল্প এতে বিঘ্নিত হয় বলে আমি মনে করি। তো যাই হোক, তখনই আবার চুপ করে ভাবা, তখনই আবার হোঁচট খাওয়া, আবার হোঁচট খেতে খেতে ভাবা। এটা আরো একটা প্রেমের কবিতা। কবিতা সায়ন, এটা হ্যাঁ? শেষ কবিতা? আর দুটো পড়ি, এটার পর আরেকটা পড়বো। হ্যাঁ প্লিজ।
কবিতার নাম প্ল্যাটফর্ম নাম্বার 2। এতক্ষণ লাইনের উপর দিয়ে হাঁটছিল, আলো টেনে লেখা চাঁদের গাড়ি। সে তো তোমায় নিয়ে ফিরে গেছে, ক্ষেত, মাঠ, স্কুল, মন্দির সব পেরিয়ে। যে চলে যায় তাকে তোমরা জানো না। প্রথম কামরায় ভরা আছে ফটাস ধোঁয়া। আস্তে আস্তে স্টেশনের ভিড় লেজ থেকে মুখের দিকে এগিয়ে আসে। সাপেরা লেজকেই মুখ ভেবে নেয়। শুধু তুমি অপেক্ষা করে আছো রাত 10:40 প্ল্যাটফর্ম। সত্যি খুব ভালো লাগলো এটা শুনে। ধন্যবাদ। শেষ করি। শেষ কবিতা, নতুন কলকাতার কবিতা। কবিতাটা লিখেছিলাম অনেক দিন পর, যখন মেট্রোয় উঠে আবার কলেজ স্ট্রিট যাচ্ছি, একটা বিরাট ঘেরাটোপের মধ্যে থেকে, একটা খুব প্রচন্ড সাবধানতার মধ্যে দুরু দুরু বুকে, তখন মনে হয়েছিল কলকাতাটা কেমন হবে। এক কামরার ফ্ল্যাটে বন্দি রেখে সাদা কালো সময়। চলো অমৃতা, দেখে আসি কেমন আছে আমাদের কলকাতা। লেকের ধারে কতদিন ঝালমুড়ি খাই না, ওখানে ক্যাফেটেরিয়ার ভিড়ে দেখতে পাই নিস্তব্ধ হাসি। আমাদের পাশ কাটিয়ে নতুন ছেলেমেয়েরা ঢুকে যায় আইনক্স, সাউথ সিটি মল। চলো দেখি বাজারি সময়। গড়ের মাঠ এখন হাউতাস করে প্রেমিকার উষ্ণতার জন্য। ঘাসেরা স্পর্শ চায় প্রেমিকের কবিতার। একটাও মটকা কুলফির ঘন্টা শুনতে পাই না। চারমিনারে কোথা থেকে জুটে গেল একটা বেওয়ারিশ ফিল্টার। কফি হাউসে জেগে থাকে কয়েকটা ধান্দাবাজ ল্যাপটপের স্ক্রিন। বান্টির কাছে গিয়ে দেখি একটা সিনেমা হলের বদলে অ্যাপার্টমেন্ট। এইভাবেই কি হারিয়ে যাবে গ্লোব, নন্দন আর প্রিয়া? কালীঘাটের পটুয়াদের খুঁজতে গিয়ে রংচঙে মেয়েরা ইশারা করেছে, কাছে এসো। ইস্টবেঙ্গল আর মোহনবাগানে বাঙালির কোনো নামমাত্র নেই। আমাদের পায়ের জোর কি এতটা কমে গেল? নোটসের পিছনে এখন আর কবিতা বা চিঠি লেখা হয় অমৃতা? কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের গ্রন্থে ছড়িয়ে থাকা যায়? আমিগুলো কি হারিয়ে যাবে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক পেজে? বসন্ত কেবিলের ওই টেবিলটাতেই তো বসতেন শিবরাম চক্রবর্তী। এখন অপেক্ষা করে মেডিকেল কলেজের রুগীর আত্মীয়। প্রিন্সেপ ঘাটের নৌকোর ভিতরে ভিতরে ঘনিয়ে ওঠে শরীরী অন্ধকার। কোথায় হারিয়ে গেল খোলা গঙ্গার উপর তোমার গান আর আমার কবিতা? খালাসিটোলায় আর কোনো কবি বোধহয় সাহস করে পা রাখে না। বাসে কিংবা মেট্রোয় রবীন্দ্রনাথ আলোচনা করলে পাশ থেকে সরে যায় মানুষ। হারিয়ে গেছে শারদীয়া সংখ্যার জন্য ত্রাস। কবিতার কথায় প্রফেসররা হাসাহাসি করে। এই নীল সাদা নতুন কলকাতার জন্যই কি তুমি একদিন বলেছিলে, আমার জন্য বেঁচে থেকো, এই শহরের জন্য লিখো কবিতা। ধন্যবাদ। সাধু সাধু সাধু। ঠিক আছে, আসলে কবিতাগুলো শুনতে শুনতে আমি এতটা নিমজ্জিত হয়ে পড়েছিলাম, তল্লীন হয়ে পড়েছিলাম যে সময় চলে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। আজকে সকালে কথা বলার সময় শুভবাবু বলছিলেন যে সত্যি যে আমাদের সঙ্গে আজকে হয়তো আরেকজন কবি থাকতেন, তিতাস বন্দ্যোপাধ্যায় থাকতেন, উনি কোনো কারণে উনার আরো কোনো জরুরি কাজের জন্য আটকে পড়লেন। কিন্তু সময় কিভাবে আমরা কাটিয়ে ফেলেছি রাজন্যার এবং সায়নের কবিতা শুনে শুনে শুভবাবু অনুভব করছেন ওপাশে রয়, আমি এপাশে রয় অনুভব করছি। কিছু না হোক সাহিত্য একাডেমি একজন তরুণ প্রজন্মকে একটা ভালো সোমবার তো দিতে পেরেছে। সেই তরুণ প্রজন্মের যে সোমবারগুলো ভালো লাগতো না, আজকে একটা ভালো লাগা সোমবার তো দিতে পেরেছে। এটা কি কম? ঠিক, এটা কি কিছু কম? আমি আশা করছি আমার প্রত্যেকটি দর্শক, প্রত্যেকটি শ্রোতা আজকের এই মুলাকাত হুই কুছ বাত হুই, সবাই এটাকে অনুভব করতে পেরেছে। আমি আর
আর আর এর উপরে আর কিছু বেশি ভালো আর কিছু হতে পারে না। সুবোধ বাবু তো তল্লীন হয়ে নীরবতার মধ্যে কবিতাগুলোকে আবার 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 শুনতে থাকছেন। আমার মনে সেই অনুভবটি আছে। সুবোধ বাবু, এখানে শেষ হুম, করি। হ্যাঁ, এখানে শেষ করবে। হ্যাঁ, এখানে ধন্যবাদ। আমাদের দুজন তরুণ কবিকে রাজন হালদার এবং সায়ন ভট্টাচার্য, সায়ন শুধু সায়ন লেখে, এখন অনেকেই পদবী ব্যবহার করেন না, অনেক গায়কও পদবী ব্যবহার করেন না, কবিরাও করছেন না। ওয়েলকাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, খুব ভালো লাগলো। দুজন তরুণ কবি, একেবারে নবীন এই প্রজন্মের, এই সময়ের উঠে আসা দুজন কবি, তারা সম্মতি দিয়েছিলেন, কবিতা পাঠ করে শুনিয়েছেন আমাদের। সাহিত্য একাডেমি তাদেরকে আরো একবার অভিনন্দন জানাচ্ছে, এবং এই ধারণা নিয়ে এই অনুষ্ঠানটা আমরা আজকে এখানে শেষ করব। মিহির বাবু শেষ করে দেবেন যে পরবর্তী সময়ে তাদের কাছ থেকে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে তাদের সহযোগিতা পাবো। তারা সাহিত্য একাডেমির অনুষ্ঠান যেগুলো প্রায় প্রতিদিনই হয়, সেগুলো যদি এখন তো সহজেই পাওয়া যাচ্ছে, এগুলো সব ওয়েবিনার, ইউটিউবে গেলেই সাহিত্য একাডেমি ক্লিক করলেই পাওয়া যাবে। এই অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তাতে কি হয়, ওই যে আমি শুরুতে যেটা বলেছিলাম সেটা দিয়ে শেষ করি, অন্যের কবিতা শুনলে, অন্যের মতামত শুনলে, অন্যের কথা শুনলে নিজেকেই সমৃদ্ধ করা যায়। ধন্যবাদ। তো অন্যের কবিতা তো শুনতে হয়, অন্যের কবিতা শোনা যে কত আনন্দের, সেটা এই মুহূর্তে আমি 40 মিনিট 50 মিনিট ধরে বসে শুনলাম একেবারে নবীন প্রজন্মের দুজন কবির। তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি উপকৃত হলাম, আমি সমৃদ্ধ হলাম। নমস্কার। ধন্যবাদ সুবোধ বাবু। নমস্কার। আমার আমি কি ভাষায় রাজন্যা আর সায়নকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। অনেক অনেক ধন্যবাদ সাহিত্য একাডেমি পক্ষ থেকে। আমাদের সাহিত্য একাডেমির এই অনুষ্ঠান প্রত্যেক দিন এবং 24টা ভাষায় ওয়েবলাইন সিরিজে প্রোগ্রাম অনুষ্ঠান চলতে থাকবে, এবং তার সঙ্গে আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি, আস্তে আস্তে আমরা করোনা থেকে কিভাবে মুক্তি পেয়ে যাচ্ছি, তারপরে আমাদের ফিজিক্যাল প্রোগ্রামও হবে। কিন্তু আমি আমার দর্শকদেরকে অনুরোধ করব যে আমাদের ইউটিউবে এবং ওয়েবলাইন আমাদের ওয়েবসাইটে এই প্রোগ্রামগুলোকে দেখতে থাকবেন, এবং এটার একটা সুবিধা যে কোনো সময় যে কেউ দেখতে পারবে এবং আমাদেরকে জানাবেন, মতামত জানাবেন। আমি তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা অর্পণ করছি। সবাইকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আবার তো নমস্কার। নমস্কার।